বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চ্যাপ্টার 5 শুরু করব। চ্যাপ্টার 5-এ প্রোগ্রামিং বাদ দিয়ে বাকি যা যা আছে সব দেখবো। এখানে আমার যদি আল্লাহ যদি চায় তাহলে ক খ এবং এমসিকিউ, কিছু এমসিকিউ প্রোগ্রামিং বাদ দিয়ে, এবং হচ্ছে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, এগুলো শিখতে পারবো। শুরু করি। আচ্ছা, প্রোগ্রাম কি? যন্ত্রের মাধ্যমে কোনো একটা সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামের ধারাবাহিক নির্দেশনা দেওয়ার সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। মানে কোনো একটা কিছু সমাধান করতে হলে সেটা এক ঘন্টার পর কি হবে তা তা বলে দেওয়াটাই হচ্ছে প্রোগ্রামিং। এবং প্রোগ্রামিং ভাষা, যেই যেই ভাষাতে সেটা বলে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং কিছু দিক নির্দেশনা দেওয়া কম্পিউটারকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি হইতে পারে? অনেক ধরনের হইতে পারে। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। ল্যাঙ্গুয়েজ মানে কি? যেই ভাষায় আমি প্রোগ্রামটা লিখবো সেটাকে বলতেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ জন্য আসতে পারে। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। তারপরে এবার আসে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার কোন ভাষা বুঝে? কম্পিউটার সবসময় মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা? বাইনারি, জিরো আর ওয়ান। দেখো সবকিছু জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান এইভাবে দেওয়া, অন্য কিছু নাই। কম্পিউটারকে তুমি যাই দাও না কেন, তুমি যদি দাও যে আমার নাম একা, কম্পিউটার সেটাকে রূপান্তর করবে জিরো ওয়ানে, তারপরে সে সেটাকে বুঝবে। তো কম্পিউটার ভাষা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর সোর্স কোড, অবজেক্ট অবজেক্ট কোড। দেখো, আমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সি, সি প্লাস প্লাস, আরো যেগুলো আছে, এখানে যেখানে যেই ভাষাতে আমি প্রোগ্রামটা লিখতেছি এটাকে আমরা সোর্স ফাইল বা সোর্স কোড বলতেছি। এই যে এটা হচ্ছে প্রোগ্রাম। এখানে আমি সি, সি প্লাস প্লাস, তারপর জাভা, পাইথন, এগুলোতে আমি জিনিসটা লিখতেছি। হ্যাঁ, এই যে কম্পাইলার, এটা হচ্ছে অনুবাদক। এটা অনুবাদ করে আমাকে অবজেক্ট ফাইলে নিয়ে যাচ্ছে। অবজেক্ট ফাইলটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে এখানে কম্পিউটার এটাকে বুঝতেছে, তখন বুঝে সেই অনুযায়ী কাজ করতেছে। আচ্ছা, এবার দুটো এক্সটেনশনটা দেখে নিই। সোর্স ফাইল যদি আমি মানে সি ভাষায় লিখি, তাহলে তার এক্সটেনশন হবে ডট সি। যদি সি প্লাস প্লাসে লিখি তাহলে ডট সি প্লাস প্লাস। এই দেখো ডট সি, এটা তো এক্সটেনশন। যেমন ডট পিডিএফ, ডট ছিল, এখানে সোর্স ফাইলের এক্সটেনশন ডট সি। আর মেশিন মানে কম্পিউটার মেশিন কোড বা অবজেক্ট ফাইল বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষার আবার এক্সটেনশন হচ্ছে ডট ই এক্স ই। স্ক্রিনশট নাও একটা। ওকে। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের আমাদের ভাষা, মানুষের ভাষা। যেমন ইংলিশে আমরা কোড লিখতেছি, ইংলিশটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? যেটাতে কম্পিউটার বুঝতে পারে, মেশিনের ভাষা। সেটা জিরো ওয়ান। এখানে পার্থক্য আছে, তুমি দেখে নিও। এই যে দেখো, মেশিন ল্যাঙ্গুয়েজ যা থাকে সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম, 4 নম্বরে। এই যে। আর উচ্চ স্তরের ভাষা হচ্ছে সোর্স কোড। মেশিন ল্যাঙ্গুয়েজ দেখো, সি প্লাস প্লাস, বেসিক, পাসকাল, ফোরটান, পাইথন। মানে এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি, জিরো আর ওয়ান। জিরো আর ওয়ান। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, 2 নম্বরটা দেখো, যে এই ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পিউটারকে বোঝানোর জন্য মেশিনের ভাষায় অনুবাদ করে দিতে হয়। তার জন্য একটা অনুবাদক দরকার হয়। এই অনুবাদকটা কি? অনুবাদকটা হচ্ছে কম্পাইলার মাঝখানে, মানে তখন দেখলে না সোর্স আর ইয়ার মাঝখানে ছিল কম্পাইলার, সেই কম্পাইলারটা এইটা। আর মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো কম্পাইলারের দরকার পড়ে না, কারণ এখানে কোনো অনুবাদের কিছু নাই। স্ক্রিনশট নাও একটা, পার্থক্য আসতে পারে। স্টার্ট দিয়ে দিলাম একটা। ওকে। হ্যাঁ, আর কয়টা আছে। মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন সহজে বুঝতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন সহজে বুঝতে পারে না। মানে তাকে রূপান্তর করার জন্য, অনুবাদ করার জন্য একটা কম্পাইলার আছে। মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু অনেক জিরো ওয়ান, জিরো ওয়ান, সেখানে ভুল হওয়ার চান্স খুব বেশি। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সব ইংলিশে লেখা হয়, তো সেখানে ভুল হওয়ার চান্স কম। তো আর মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম ডিবাগ করা কঠিন, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ডিবাগ করা সহজ। ডিবাগটা কি? ডিবাগটা একটা প্রোগ্রামের মধ্যে ভুল খুঁজে বের করা।
ধরো তুমি একটা অঙ্ক করছো, অঙ্কের মধ্যে ভুল আছে, এই ভুলটা খুঁজে বের করার কাজ হচ্ছে, ভুলটা খুঁজে বের করাটাই হচ্ছে ডিবাগ। তো একটা ধরো ইংলিশে তুমি ধরো লিখছো আই এম একা, আই উইল সিট ফর এইচএসসি এক্সাম, এখানে ভুল খুঁজে বের করা। আর এই জিনিসটাকে যদি যদি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে কি আসবে, 0 1 1 1 1 1 0 0 0 0। এখানে 0 1-এর মধ্যে খুঁজে বের করা ভুলটা খুব কঠিন, কিন্তু আই অ্যাম একা এখানে বানান ভুল করা বা গ্রামার ভুল ভুল খুঁজে বের করা সহজ। এই জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজে হচ্ছে বলতেছে সহজ, ডিবাগ হচ্ছে প্রোগ্রামের মধ্যে ভুল খুঁজে বের করা, প্রোগ্রামে ভুল খুঁজে বের করা। স্ক্রিনশট নাও। ওকে, ডান। এবং এখানে আসি হচ্ছে প্রোগ্রামের এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামিং ভাষা যে আবিষ্কৃত হয়েছে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নিম্নোক্ত 5 ভাগে 5 প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রোগ্রামিং যে ভাষা, প্রোগ্রামিং ভাষার ভাষার ইয়াকে হচ্ছে তো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়েছে 1945 থেকে শুরু করে। এটার ভিত্তিতে তোমার মানে 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন আসতে পারে। মোবাইলে যেমন জেনারেশন ছিল, এখানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন, ল্যাঙ্গুয়েজের জেনারেশন, ভাষার জেনারেশন, প্রোগ্রামের না, ভাষার। প্রথম প্রজন্ম কি, ফার্স্ট জেনারেশন 45 থেকে 50, এখানে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্ম ছিল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্ম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্ম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মানুষের ভাষা, মানুষের ভাষা। এখানে কোনটাতে কি উদাহরণ আছে সেটা দেখা লাগবে। স্ক্রিনশট নিয়ে নাও, এটা পড়বো একটা একটা করে। মেশিন ভাষা ফার্স্ট ফার্স্ট জেনারেশন কি, কম্পিউটার নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলে বা নিম্ন স্তরের ভাষা বলে। সাধারণত মেশিন ভাষা 0 1 একটা বলে ফেলছে, মানে প্রথম জেনারেশন হচ্ছে মেশিন ভাষা যেটা কম্পিউটারের ভাষা 0 আর 1 দিয়ে লেখা হয়। আচ্ছা, সব ওকে, আমার সবচেয়ে সরল কম্পিউটার যেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে মেশিন ভাষায় তৈরি করা হয়েছিল। এখানে কি কি ছিল সেটা দেখি। একটা ছিল ইনপুট, মানে এখানে ইনপুট দিচ্ছি। আরেকটা ছিল আউটপুট, যেখান থেকে আউটপুট পাচ্ছি। মাঝখানে কিছু আছে, 3টা জিনিস। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এএলইউ, আর একটা হচ্ছে মেমোরি। তো মেমোরিটা কি, সহজ জিনিস, যে আমি যা পাচ্ছি তা সংরক্ষণ করার জন্য হচ্ছে সেভ করার জন্য মেমোরি দরকার পড়তেছে। কন্ট্রোল, তারপর আসতেছে কি এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এটার কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো করা। আর কন্ট্রোল ইউনিট কি, এগুলো কন্ট্রোল ইউনিট হচ্ছে কোথায় থেকে কোথায় থেকে কোনটা কোথায় যাবে সেটা নির্ধারণ করা। যেমন একটা ইনপুট দিলাম, ইনপুটটা আমার আসবে হচ্ছে প্রথমে এএলইউ তে, এএলইউ তে আসার পরে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ হবে। সেটা পাঠাবে কি এএলইউ তে, ইনপুট থেকে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট সেটা ইনপুটে পাঠাইলো, যোগ বিয়োগ গুণ ভাগ হইলো, তারপরে সেটা পাঠিয়ে দিল হচ্ছে মেমোরিতে। মেমোরিতে যাওয়ার পরে সেটা হচ্ছে মেমোরিতে সেভ হইলো। আবার ধরো যোগ বিয়োগ গুণ করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যদি আমার মেমোরি থেকে কিছু আনার দরকার পড়ে, সেটা আবার কন্ট্রোল ইউনিট মেমোরিকে বলবে যে তুমি কিছু পাঠাও, মেমোরি তখন সেই জিনিসটা কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এএলইউ তে পাঠাবে। মানে হচ্ছে মেমোরি আর এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে হচ্ছে কন্ট্রোল ইউনিট, নাম শুনে বোঝা যাচ্ছে যেটা কন্ট্রোল করে। আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজে এই দেখো 0001, সুবিধা অসুবিধা কি, যে কম্পিউটার সাথে সরাসরি যোগাযোগ করা যায়, কারণ এটা কম্পিউটারের ভাষা। তার কোনো কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, মানে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের দরকার পড়ে না। আর রান করতে অল্প মেমোরি প্রয়োজন হয়, কারণ 0 1 আছে, রূপান্তরের প্রয়োজন হয় না। অসুবিধা কি, 0 1 ব্যবহার করা হয় বলে হচ্ছে শেখাটা অনেক কষ্টকর, মানে সাধারণ মানুষ তো আমি তুমি তো 0 1 0 1 দিয়ে কিছু লিখতে পারবো না। এটা লাইনের অর্থ কি 0 1 0 1 লেখা সম্ভব, সম্ভব না। তো এই আমাদের জন্য এটা কষ্ট, মানুষ এই সাধারণ মানুষের জন্য সেটা বোঝাও কঠিন। প্রচুর সময় লাগে, ভুল হলে তো আল্লাহ শেষ, ডিবাগিং করা কষ্ট। এই ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। মানে হচ্ছে ফিক্সড, মানে আমার কম্পিউটারের জন্য যে প্রোগ্রাম লিখছি তোমার কম্পিউটারে সেই প্রোগ্রাম ব্যবহার করতে পারবো না। এরপর আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা হচ্ছে, স্ক্রিনশট গুলো তুলে নিও, হ্যাঁ, সবগুলোর ভিডিও থামাই থামাই স্ক্রিনশট তুলে নিও। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন।
সেকেন্ড জেনারেশন নতুন একটা ভাষা আসছে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কি, এটাকে বলতেছে সাংকেতিক ভাষা। মানে সংকেত বা নেমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। এখানে কোনো জিরো ওয়ান ব্যবহার করা হয় না, সংকেত ব্যবহার করা হয়। যেমন অ্যাড মানে যোগ করা, ইএক্স ইবিএক্স। অ্যাড অ্যাড শব্দের অর্থ যোগ করা। সাবট্রাক্ট মানে বিয়োগ করা। মানে এখানে বলতেছে ইএক্স এবং ইবিএক্স যোগ করতে, মানে এটার এটার অর্থ হচ্ছে ইএক্স যোগ ইবিএক্স। স্ক্রিনশট নাও। তো অ্যাসেম্বলি ভাষায় প্রতিটা নির্দেশের জন্য চারটা অংশ থাকে: লেভেল, অপকোড, অপারেন্ড আর কমেন্ট। কমেন্ট সবার প্রথম থাকে লেভেল, তারপর একটা কোলন থাকে, তারপরে থাকে অপকোড, তারপরে থাকে অপারেন্ড, তারপর লাস্টে থাকে কমেন্ট। কমেন্টে থাকে একটা হ্যাশট্যাগ থাকে। কোথায় কোনটা কি বসে সেটা দেখি। লেভেলে পরে কলন তো বুঝলাম, লেভেল মানে কোন লেভেলে আছি সেইটা। অপকোড মানে কি, অ্যাড সাব মাল ডিভ। অ্যাড মানে হচ্ছে এডিশন যোগ, সাব হচ্ছে সাবট্রাকশন বিয়োগ, এমইউএল হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডিআইভি হচ্ছে ডিভিশন মানে ভাগ। মানে যোগ বিয়োগ গুণ ভাগে ইংলিশটা, ইংলিশের প্রথম তিনটা করে। আর এরপরে কি অপারেন্টস মানে হচ্ছে কমা সেপারেটেড লিস্ট, মানে এখানটা কমা বসাতে হবে। এই যে এইখানে একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর, যে এ প্লাস বি। এই এ আর বি হচ্ছে অপারেন্ড। এই যে এ আর বি হচ্ছে অপারেন্ড। এ প্লাস, যে প্লাসটা লিখতেছি না, এই প্লাসটা হচ্ছে আমার অ্যাড। আর এখানে হচ্ছে কমেন্ট। কমেন্ট যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা লেখার জন্য। মানে এখানে লিখবে হচ্ছে লেভেল থাকবে, তারপরে লিখবে মানে অফ কোডে লিখবে হচ্ছে অ্যাড, তারপরে লিখবে হচ্ছে এ কমা বি। তার মানে হচ্ছে উত্তর, এখন উত্তর আসবে কি আমার এ প্লাস বি। স্ক্রিনশট নাও। আচ্ছা, এই যে লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। প্রোগ্রামের একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে লেভেল ব্যবহৃত হয়েছে, মানে কোন লেভেলে আছি। মানে প্রোগ্রামে তো অনেকগুলো লাইন হবে, ওই লাইনগুলোকে বলা হচ্ছে লেভেল। অপকোড কি, অপকোড বা এটাকে অপারেশন কোড বলতেছে। যে নেমোনিক থাকে, নেমোনিক মানে চিহ্ন থাকে। এই যে অপকোড হচ্ছে নেমোনিক থাকে, নেমোনিক মানে চিহ্ন। অপকোড হচ্ছে নেমোনিক থাকে, নেমোনিক কই জানি গেল। অপকোড নির্দেশক নেমোনিক থাকে, মানে হচ্ছে এই যে অ্যাড বা সাবট্রাক্ট থাকে, এটাকে নেমোনিক বলতেছে, বা প্লাস মাইনাস এরকম। অপারেন্ড কোড যার উপর কাজ করে তাকে অপারেন্ড বলে। এটি সাধারণত মেমোরি অ্যাড্রেস বা সরাসরি ডাটা হতে পারে, বুঝছো? মানে এবিও হইতে পারে, অথবা এটা এবি কোথায় সেভ আছে ওই সেভের ঘরের নাম্বার হইতে পারে। কমান্ড কি, যদি প্রোগ্রামে কোনো নির্দেশে, মানে কোন লাইনে আমি কি করতেছি, যেমন এই যে লিখলাম যে অ্যাড এবি, এখানে আমি যোগ করছি, এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে লিখবো যে এডিশন। এটা আমি লিখলে লিখতে পারি, না লিখলে লিখতে পারি। যখন অনেক বড় হয়ে যায় প্রোগ্রামটা, তখন যাতে মানে সমস্যা হলে যাতে খুঁজে বের করা যায় ভুল, এই জন্য তখন হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখা হয় কোথায় কোন লাইনে কি করা হয়েছে। স্ক্রিনশট তুলে নিও, হ্যাঁ। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা কি, সহজে বোঝা যায়, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে একটু একটু তো আধুনিক, সহজে একটু বুঝতে পারতেছে। যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ, যান্ত্রিক মানে মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম রচনা করতে সময় এবং শ্রম কম লাগে তোমার কিসের তুলনায়, যান্ত্রিক ভাষার তুলনায়। সহজে পরিবর্তন করা যায়, যে এরর বের করা বা ডিবাগিং করা মেশিন ভাষার চেয়ে সহজ। মেশিন ল্যাঙ্গুয়েজে জিরো ওয়ান থেকে খুঁজে বের করা থেকে, এখানে হচ্ছে যেহেতু ইংলিশে লেখা হচ্ছে খুঁজে বের করাটা সহজ। অসুবিধা কি, এটা হচ্ছে যন্ত্র নির্ভর ভাষা, মানে এক কম্পিউটারের জন্য লিখলে আরেক কম্পিউটারে ব্যবহার করা যাবে না। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে। মানে যেই প্রোগ্রাম লিখবো এই মেশিনের কি কি আছে না আছে এটা প্রোগ্রামের মধ্যে থাকবে। প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদকের প্রয়োজন হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো অনুবাদক নাই কিন্তু অ্যাসেম্বলিতে অনুবাদক আছে। যে অ্যাসেম্বলি কোড থেকে মেশিন কোডে রূপান্তর মানে যেই কোড যেই ভাষায় হোক না কেন সবগুলাই আলটিমেটলি যে মেশিন কোডে রূপান্তর হবে। তো এই রূপান্তরের কাজটা করতেছে হচ্ছে অনুবাদক। এখানে অনুবাদক হিসেবে কি ইউজ করা হইতেছে, অ্যাসেম্বলার। ইকুয়েশন ইয়া, স্ক্রিনশট তুলো। আচ্ছা, অ্যাপোলো গাইডেন্স কম্পিউটার এজিসি, এটা হচ্ছে এই যে কম্পিউটার, দেখো কম্পিউটারে লেখার জন্য হাতে কলমে লিখছে মেশিন, মেশিন ল্যাঙ্গুয়েজ কত বড়। এটা ব্যবহার করা হয়েছে তো হচ্ছে তোমার অ্যাপোলো 11। এটা হচ্ছে এই
পৃথিবীর বাইরে চাঁদে পাঠাইছিল এই মহাকাশযানটা, যে এজিসি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এখানে ছিল 1,45,000 কোড ছিল, একটা কোডের মধ্যে এতগুলো লাইন ছিল। আচ্ছা, এবার আসে উচ্চ বিস্তরের ভাষা, মানে হচ্ছে থার্ড থার্ড জেনারেশন। মানুষের বোধগম্য এবং মানুষের ভাষার কাছাকাছি, মানে মানুষের ভাষা, যে আমরা যেমন কথা বলার সময় যে ভাষা ব্যবহার করতেছি এর কাছাকাছি আসছে, বাট সম্পূর্ণ না। যে ইংরেজি ভাষার সাথে মিল আছে, যন্ত্র নির্ভর নয়। আগের আগের দুইটা কিন্তু যন্ত্র নির্ভর ছিল, এটা হচ্ছে কোনো যন্ত্র নির্ভর না। এখানে এক এক কম্পিউটারের প্রোগ্রাম লিখলে আরেক কম্পিউটারের সাথে ব্যবহার করা যাবে। এটা মানুষের জন্য বোঝা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ওকে, কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এ, তৃতীয় সরাসরি বুঝতে পারে না হবে। তৃতীয় প্রজন্মের ভাষা, এই এই যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তৃতীয় প্রজন্মের ভাষা কোনগুলা? ফোরটান, বেসিক, প্যাসকাল, কোবল, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন। এই যে তোমাকে বলবে যে এই ল্যাঙ্গুয়েজ, তোমাকে বলবে যে সি কোন প্রজন্মের ভাষা, তুমি বলবে যে তৃতীয় প্রজন্ম, অথবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অথবা উচ্চ স্তরের ভাষা। এরকম আসবে কোশ্চেন, এগুলো এমসিকিউ আসবে। আচ্ছা, এরপরে উচ্চ স্তরের ভাষার সুবিধা কি? উচ্চ স্তরের ভাষা প্রোগ্রামার বান্ধব, মানে প্রোগ্রামার মানে যে প্রোগ্রামটা লিখতেছে তাকে প্রোগ্রামার বলতেছে। তিনটা জিনিস আছে: প্রোগ্রাম, প্রোগ্রামার এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামার হচ্ছে যেই, তুমি ধরো একটা প্রোগ্রাম লিখতেছো, তুমি হচ্ছে প্রোগ্রামার। তুমি যেটা লিখতেছো সেটা হচ্ছে প্রোগ্রাম। তুমি যেই ভাষা ব্যবহার করে লিখতেছো সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, উচ্চ স্তরের ভাষা হচ্ছে প্রোগ্রামার বান্ধব, সহজে, তাই শেখা সহজ, ফলে এই ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখাও সহজ, কম সময় লাগে। ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ইরর হলে সংশোধন করা বা ডিবাগিং করা সহজ। কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন জানার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এক কম্পিউটারের জিনিস আরেক কম্পিউটারে ব্যবহার করা যাচ্ছে। এই যে যন্ত্র নির্ভর নয় বলে দিছে, এক কম্পিউটারের জিনিস আরেক কম্পিউটারে ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে অসুবিধা কি কি? এই ভাষার সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না। কি দরকার হয়? অনুবাদকের দরকার হয়। এবং এখানে অনুবাদকের দরকার হয়, এই জন্য আস্তে আস্তে প্রোগ্রামারটা স্লো হয়ে যায়, ধীর গতি হয়ে যায়। প্রোগ্রাম রান করতে বেশি মেমোরির প্রয়োজন হয়। সবচেয়ে কম মেমোরি প্রয়োজন হয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে। আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ যত বাড়ে, আস্তে আস্তে জেনারেশন যত বাড়ে, তোমার হচ্ছে মেমোরির প্রয়োজন বেশি হতে থাকে। এবং এরা তোমার স্পিড হচ্ছে কমতে থাকে। জেনারেশন বাড়লে মেমোরি বাড়ে এবং স্পিড কমে, এবং অনুবাদক লাগে, কারণ আমাকে রূপান্তর করতে হবে দিন শেষে মেশিন ল্যাঙ্গুয়েজে। তারপরে চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে শুরু করে হয় উচ্চস্তরের ভাষা। এই প্রজন্মের ভাষাগুলো মানুষের মানুষের অধিক কাছাকাছি। 3 নাম্বারটা ছিল মানুষের হালকা কাছাকাছি, এখানে হচ্ছে অধিক কাছাকাছি। এইখানে হচ্ছে দেখো যে ম্যাটল্যাব বা এসকিউএল, এগুলো হচ্ছে উদাহরণ। এই উদাহরণগুলো দরকার পরীক্ষায় আসার জন্য। ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহার করা হয়। এই যে হলুদ করা দেওয়া আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেস সংক্রান্ত ভাষা। এই প্রজন্মের ভাষার সাহায্যে ডেটাবেস তৈরি করা যায়, আপডেট বা ডিলিট করা যায়। ডেটাবেস মানে হচ্ছে একটা ইনফরমেশনের বাক্স। আচ্ছা, এরপরে আসলো হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা, যেটা হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি। এই ভাষাগুলো কি কি সেটা আগে সবার আগে পড়তে হবে। প্রোলগ, প্রোগ্রামিং লজিক, এলআইএসপি, মার্কারি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এটা মানুষের ভাষার কাছাকাছি। এখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইখানে ব্যবহার করা হচ্ছে। ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহার করা হয়, এই যে কম্পাইলার ব্যবহার করা হচ্ছে। মানুষের যন্ত্র, মানে মানুষ যন্ত্রকে মৌখিক ভাষা নির্দেশ করতে পারে। মানে হচ্ছে তোমাকে পার্থক্য বললে বুঝবে লাস্টে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 5টা প্রজন্ম পড়ে ফেললাম। হ্যাঁ, 5টা প্রজন্মের মধ্যে প্রথম প্রজন্ম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে যেটা কম্পিউটারের ভাষা, যেখানে কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা কম্পিউটারের ভাষা, এখানে কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না। কিন্তু এই দুইটা ইয়াতে এক কম্পিউটারে লেখা কোনো প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুইটাতেই সম্ভব না। 3 নাম্বারটা হচ্ছে মানুষের কাছাকাছি হালকা ভাষা, যেখানে হচ্ছে এই সি, সি প্লাস প্লাস, মানে এই চ্যাপ্টারে যা আছে সব হচ্ছে 3 নাম্বার। এই চ্যাপ্টারে যা যা পড়বা সবই হচ্ছে 3 নাম্বার জেনারেশনে। 4 নাম্বার জেনারেশনে যেটা আছে সেটা হচ্ছে ডেটাবেজ সংক্রান্ত। ডেটাবেজে যা যা আছে সেগুলো নিয়ে আলোচনা করবে, মানে ডেটাবেজ নিয়ে। পঞ্চমটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
যেটা হচ্ছে মানে মানুষের কাছে একদম মানুষের বাসায় থাকে। 3, 4 এবং 5 নম্বরে হচ্ছে অনুবাদক যন্ত্র ব্যবহার করা হয়, মানে যেমন কম্পাইলার আছে বা অন্য কিছু আছে। আর হচ্ছে 1 থেকে 5-এর দিকে যত সংখ্যা বাড়বে তত মেমোরির বেশি প্রয়োজন পড়বে। আর হচ্ছে মেমোরির বেশি প্রয়োজন পড়লে স্পিড বা গতি হচ্ছে কমে যাবে। আচ্ছা, এবার দেখি অনুবাদক প্রোগ্রাম। কয় ধরনের অনুবাদক প্রোগ্রাম হতে পারে? অনুবাদক প্রোগ্রাম কি? প্রথম প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষার জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন পড়ে না, যেটা কম্পিউটার নিজে বুঝতে পারে। কিন্তু তোমার হচ্ছে দ্বিতীয় প্রজন্মে মনে হয় দরকার পড়ে অনুবাদক প্রোগ্রাম। সঠিক খেয়াল না হচ্ছে না আমার, তো দেখি। অ্যাসেম্বলি ভাষা সহজে বুঝে যায়। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা। 4 নাম্বারটা হচ্ছে ডাটাবেজ ভাষা। যে অ্যাসেম্বলি, আচ্ছা শুধু 1 নাম্বার বাদ দিয়ে সবগুলোতে অনুবাদকের প্রয়োজন হয়। এই যে অনুবাদকের প্রয়োজন হয়, লাস্টের প্রোগ্রাম বা নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তাহলে 1 নাম্বার বাদ দিয়ে সবগুলোর জন্য অনুবাদকের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস কি জানি, আর কিছু বাকি থাকলো এখানে বলতে। আচ্ছা, ডিবাগিং এটা নিয়ে বলা হয় না। তাহলে ডিবাগিং হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ সবচেয়ে কঠিন। মানে নিচ থেকে যত উপরের দিকে যাবা ডিবাগিং করা তত সহজ হবে। তাহলে 3টা জিনিস পাচ্ছি নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে উপরের দিকে মানে 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত চাইতে নিচ, 1 নাম্বার হচ্ছে নিচ, 5 নাম্বার হচ্ছে উপর। 1 নাম্বার থেকে 5 নাম্বারের দিকে যাওয়ার সময় যত উপরের দিকে উঠবা তত হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সহজ হবে, মানুষের কাছাকাছি যাবে। তত যত নিচ থেকে যত উপরে উঠবা তত মেমোরির বেশি প্রয়োজন হবে। তত মেমোরি বেশি প্রয়োজন হলে তত গতি কমবে। আর নিচ থেকে যত উপরে উঠবা তত অনুবাদক অনুবাদক যন্ত্রের প্রয়োজন হবে। এবং নিচ থেকে যত উপরের দিকে উঠবা ডিবাগিং করা তত সহজ হবে। নিচের দিকে ডিবাগিং করা কঠিন, উপরের দিকে ডিবাগিং করা সহজ। এই লাইনটুকু মাথায় রাখলে তোমার হচ্ছে 5টা প্রজন্মের মধ্যে ব্যাখ্যা করতে পারতেছো। এই কয়টা দিয়ে হয়ে যাচ্ছে। এখানে লিখে দিই, স্ক্রিনশট তুলে নিও। ধরো ফাঁকা ফাঁকা কোন জায়গায় আছে? ফাঁকা করি, ফাঁকা 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 ফাঁকা। এই এখানে ফাঁকা আছে। এখানে দেখো, নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় এটা 1, 2, 3, 4, 5 এভাবে লিখি। 1, 2, 3, 4, 5। নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় কি 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 সুবিধা হচ্ছে তোমার? নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় মেমোরি বেশি হচ্ছে, স্পিড কমতেছে, অনুবাদক যন্ত্র দরকার পড়তেছে, বেশি বেশি লাগতেছে। তারপরে কি আছে আর? মেমোরি, স্পিড, অনুবাদক মানুষের ভাষার কাছাকাছি হচ্ছে, মানুষের কাছাকাছি। লেখা বুঝতে না পারলে কথার সাথে মিলাই নাও, কাছাকাছি হচ্ছে। আর লাস্টেরটা হচ্ছে এটা কি, ডিবাগ। ডিবাগ সহজ হচ্ছে। মানে যে নিচ থেকে যত যত উপরের দিকে যাবা সবগুলাই বাড়বে, মেমোরিও বাড়বে, অনুবাদক যন্ত্র বাড়বে, মানুষের কাছাকাছি ভাষা যাবে, ডিবাগ করা সহজ হবে। শুধুমাত্র স্পিড হচ্ছে কমবে, শুধুমাত্র স্পিড কমবে, বাকি সব বাড়তেছে। শুধুমাত্র কমবে, বাকি সব বাড়বে। এটা স্ক্রিনশট নাও। একটা পড়লেই তুমি 5টা, মানে প্রত্যেকটা জেনারেশনে 5টা করে লাইন লিখতে পারতেছো। 5টা হচ্ছে তোমার সুবিধা, 5টা অসুবিধা। ওকে, শেষ। স্ক্রিনশট নাও। এবার আসা যাক অনুবাদকে। অনুবাদক প্রোগ্রাম কি সোর্স ফাইলকে মেশিন করে বা অবজেক্ট করে। যেটা আমি লিখতেছি সেটা হচ্ছে সোর্স কোড, যেখানে মেশিনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট কোড, এটা তো বলে ফেলছি। আর এর মাঝখানে এই যে চশমা পরা যেটা আছে এটা হচ্ছে আমার অনুবাদক। অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের অনুবাদক আছে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার শুধুমাত্র ইউজ হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, মানে 2nd জেনারেশন। আর বাকিগুলো হচ্ছে এই 3rd, 4th এবং 5th ইউজ হয়
কম্পাইলার ইন্টারপ্রেটার। কম্পাইলার ইন্টারপ্রেটার মধ্যে পার্থক্য কি, এটা অনেকবার আসে। কম্পাইলার হচ্ছে একসাথে সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে, মানে ধরো তুমি 20 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, 20 লাইনকে সে অনুবাদ করে ফেলবে, অনুবাদ করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে ফেলবে একসাথে, 20টা লাইন একসাথে কাজ করবে। ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার 20টা লাইনের মধ্যে প্রথম লাইনে একবার কাজ করবে, অনুবাদ করবে প্রথম লাইনকে মেশিন ল্যাঙ্গুয়েজে, তারপরে দ্বিতীয় লাইনকে, তারপরে তৃতীয় লাইনকে। এই জন্য লেখা আছে লাইন বাই লাইন। আর কম্পাইলার হচ্ছে পুরাটা। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ হইতেছে। সোর্স কোড এগুলো পড়ে ফেলবা, সমস্যা নেই। এখানে বলতেছে কোন কোডকে কথা বলতেছে, অ্যাসেম্বলার তো নেমোনিক কোড, মানে সাংকেতিক চিহ্ন। আচ্ছা, কম্পাইলার তোমাকে বলে ফেলছি। আহ, উৎস প্রোগ্রাম মানে উৎস শব্দের অর্থ সোর্স। উৎস প্রোগ্রামের বস্তু প্রোগ্রাম, বস্তু হচ্ছে অবজেক্ট। এই যে এটাই বলতেছে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করার জন্য, বা মেশিন ভাষা, মেশিন ভাষা হচ্ছে অবজেক্ট কোড। এটা পার্থক্য গুলো পড়লে কম্পাইলার ইন্টারপ্রেটারে পার্থক্য আসে অনেক, শেষ হয়ে যাবে। কম্পাইলার সুবিধা কি, পুরো প্রোগ্রামকে একসাথে করে, প্রোগ্রামে কোনো ভুল থাকলে জানিয়ে দেয়, প্রোগ্রামে লিঙ্ক করে থাকে কম, লিঙ্ক করে থাকে, প্রধান মেমোরিতে প্রধান মেমোরির ব্যবস্থা থাকে। অসুবিধা কি, ধাপে ধাপে যে শনাক্ত করা যায় না। মানে অসুবিধা হচ্ছে, ইন্টারপ্রেটার যেগুলো সুবিধা সেটাই হচ্ছে কম্পাইলারের জন্য অসুবিধা, যে ধাপে ধাপে ভুল শনাক্ত করা যায় না, ফলে সংশোধন করা যায় না, মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয় কারণ সবগুলো একসাথে যাচ্ছে। ইন্টারপ্রেটার কি, যে হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় উপর রূপান্তর করে, সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে না। সেখানে হচ্ছে ইন্টারপ্রেটার একটি লাইনকে ভাষায় ভাষায় অনুবাদ করে তা কার্যে পরিণত করে, তারপরে পরবর্তী নির্দেশে হাত দেয়। সুবিধা অসুবিধা কি, এক লাইন এক লাইন করে কাজ করে, ভুল সংশোধন করা সহজ, কারণ এক লাইন করতেছে, যদি ভুল হয়ে গেল তাহলে সেই লাইনে বলবে যে এই লাইনের মধ্যে ভুল আছে। ধরো 10 লাইনের প্রোগ্রাম, তোমাকে বললো 5 লাইন, 5 নাম্বার লাইনে ভুল আছে, তখন তুমি 5 নাম্বার লাইন দেখতে পারতেছো। ইন্টারপ্রেটার আকারে ছোট ছোট, আর অনুদিত বস্তু প্রোগ্রামকে মেমোরিতে সেভ রাখতে হয় না, যেটা হচ্ছে তোমার কম্পাইলারে রাখতে হয়। বস্তু প্রোগ্রাম মানে কোনটা, অবজেক্ট। ইন্টারপ্রেটারের অসুবিধা কি, ইন্টারপ্রেটার ব্যবহার করে কাজের উপযোগী অনেক সময় লাগে। ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে কাজ করে, সেহেতু অনেক সময় লাগে, পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়, ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়। এই যে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এটা তো স্ক্রিনশট অবশ্যই তুলবা, যে তিনটার মধ্যে পার্থক্য, পার্থক্য পড়লেই হয়ে যাবে। আর নিচে দেখো কম্পাইলার কোথায় কোথায় ইউজ হয়, ইন্টারপ্রেটার কোথায় কোথায় ইউজ হয়। কম্পাইলার ইউজ হয় সি এবং C++, এই দুইটা ল্যাঙ্গুয়েজে, এগুলো সব কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর পাইথনের মধ্যে ইউজ হয় হচ্ছে ইন্টারপ্রেটার। স্ক্রিনশট নিয়ে নাও, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য। আচ্ছা, কয়টা এমসিকিউ আছে এখানে, দেখো। এটা এটা আসলে রাজশাহী বোর্ডে, কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, এটা আমরা পড়ছি। এই অপশন দেখা লাগবে, লাগবে না, কোনটা, মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজের উত্তর দেখছো, এইটুকু পড়া পড়ে না একটা এমসিকিউ পাইরা গেলা। আচ্ছা, তারপরে দেখি, সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সাংকেতিক চিহ্ন, নেমোনিক। প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে কি কি সুবিধা হয়, প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য। হ্যাঁ, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজে হচ্ছে 0101 থাকে। দক্ষ প্রোগ্রামের প্রয়োজন হয়, কারণ হচ্ছে ভুল হওয়ার চান্স খুব দ্রুত থাকে। কিন্তু প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, কারণ মেমোরি কম থাকে। এই যে নির্বাহ মানে দ্রুত চলে, এই জন্য স্পিড বেশি থাকে। তিনটাই হবে উত্তর। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা, অ্যাসেম্বলি হচ্ছে সেকেন্ড জেনারেশন। কোন সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে কোনটি, অনুবাদক। তিনটা রূপান্তর আছে কি কি, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, সব কটি উত্তর। কোন অনুবাদকের মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করা হয়, কম্পাইলার। সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে একত্রে করে, তাহলে কম্পাইলার। শেষ, দেখি তারপরে।
কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি? অনুবাদের ক্ষেত্রে, কাজের গতির ক্ষেত্রে, ভুল প্রদর্শনের ক্ষেত্রে, এই যে পার্থক্যগুলো পড়ছিল না, ওখান থেকে পাবা। অনুবাদের ক্ষেত্রে কি, একটা হচ্ছে কম্পাইলার একসাথে করে, ইন্টারপ্রেটার এক লাইন করে করে, তাহলে এক নাম্বারটা পাচ্ছি আমি উত্তর। কাজের গতির ক্ষেত্রে কম্পাইলারের স্পিড কম, মানে স্পিড বেশি, ইন্টারপ্রেটারের কম, কারণ ইন্টারপ্রেটার এক লাইন করে করে। 2 নম্বরের উত্তর ঠিক হচ্ছে। ভুল প্রদর্শনের ক্ষেত্রে, হ্যাঁ এটাও রাইট, কারণ কম্পাইলার একবারে ভুল প্রদর্শন করে, সম্পূর্ণ যতগুলো লাইন আছে সবগুলো ভুল প্রদর্শন করে। কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে পরে, ওই লাইনের মধ্যে ভুল থাকলে ওই লাইনের ভুল প্রদর্শন করে। তাহলে হচ্ছে তিনটাই উত্তর হবে আমার। এটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য কি কি থাকবে? এটা ভালো একটা জিনিস। সহজ, সংক্ষিপ্ত, বোধগম্য। বোধগম্য মানে হচ্ছে মানুষ সহজে যা বুঝতে পারে। কম মেমোরি লাগবে, মেমোরি কম লাগলে হচ্ছে স্পিড বাড়বে, স্পিড বাড়লে হচ্ছে কি সময় কম লাগবে। সহজে সম্প্রসারণযোগ্য, মানে চাইলেই প্রোগ্রামটাকে একটু বাড়ানো সম্ভব। আর বাগ খুঁজে বের করা, বাগ মানে কি বলছিলাম মনে আছে কিনা, যে ভুল খুঁজে বের করা। ভুল খুঁজে বের করা সহজ, কারণ একটা 400-500 লাইনের প্রোগ্রাম লিখে সেখানে তো ভুল হবে। সেটা ভুল খুঁজে বের করে সেটাকে কাজে রূপান্তর করতে হবে, এই জন্য বাগ খুঁজে বের করা সহজ। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, এটা হচ্ছে এই যে আমরা ইয়াগুলো, এই ধাপসমূহ দরকার, এটা তো গ নাম্বার প্রশ্ন কিন্তু ভালো করে আসে। স্টার মার্ক, স্টার মার্ক দিয়ে রাখো, যে এগুলো পড়লে গত পাচ্ছ কমন। তোমার ধাপসমূহ কি কি, স্ক্রিনশট দিছো? তোমার নির্দিষ্ট সমস্যা, সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আমি একটা একটা করে বলতেছি। এটা হচ্ছে যেমন চা বানানোর প্রসেস, এইরকমই একটা কাজ শেষ করার প্রসেস। সমস্যা নির্দিষ্টকরণ মানে তোমাকে একটা সমস্যা বললো, আমার এখন এই কাজটা সমস্যা। সমস্যাটা এখন বিশ্লেষণ করে আলোচনা করলাম যে সমস্যাটা কিভাবে কিভাবে সমাধান করা যায়। বিশ্লেষণ করলে সমাধানের বিষয়টা আসবে। তারপরে সমস্যা, এখন সমাধান বিষয় পাইলাম, এখন সমস্যাটাকে ডিজাইন করতে হবে, কিভাবে সমাধান করব। প্রোগ্রাম ডিজাইন করতেছি, প্রোগ্রাম ডিজাইন করতেছি, যে সমস্যাকে এইভাবে এইভাবে সমাধান করলাম। তারপরে প্রোগ্রাম উন্নয়ন, ধরো এটুকু সমাধান করছি, এখন যদি সামনে আরো সমস্যা হয়, তাহলে সেটাকে আরো মানে অটোমেটিক সমাধান করার জন্য প্রোগ্রামটাকে প্রতিনিয়ত উন্নয়ন করতে হবে। তারপর প্রোগ্রাম বাস্তবায়ন, সম্পূর্ণ সব প্রোগ্রামটা লেখা হয়ে গেল, ডিজাইন করে লেখা উন্নয়ন করা হয়ে গেল, মানে লেখা হয়ে আরো আরো কিছু যোগ করে লেখা হয়ে গেল। লাস্ট আছে বাস্তবায়ন। বাস্তবায়নটা কি, যে যেই প্রোগ্রামটা লিখে ফেলছি সেটা হচ্ছে এখন এই যে অনুবাদ করে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা, মানে প্রোগ্রামটা কাজে দিচ্ছে কিনা, মানে আমি যেই সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামটা লিখেছিলাম, মানে আমি ধরো আমার ধরো সমস্যা হচ্ছে দুইটা সংখ্যা আছে, এক আর দুই, দুইটা যোগ করলে 3 হবে, এটা আমি জানি না। হ্যাঁ, এখন এটা হচ্ছে সমস্যা। তো সমস্যাটা এখন দেখলাম যে আচ্ছা, এই 1 আর 2 এটা কি করতে হবে, আসলে যোগ করতে হবে, তাহলে সমস্যা বিশ্লেষণ করা হয়ে গেল। যোগ করার জন্য প্রোগ্রামটা লিখলাম, যে 1+2 = লিখলে কি আসে, লিখলাম, তাহলে আসলে এটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন হয়ে গেল। এখন 1 আর 2 তো গেল, এখন যদি বলি যে 10+10 তখন কি হবে, তাহলে প্রোগ্রামটা আরেকটু উন্নত করে ফেলি, যেন যে কোনো সংখ্যায় যোগ করতে পারি, তাহলে প্রোগ্রামটা উন্নয়ন করা হয়ে গেল। এবার প্রোগ্রাম বাস্তবায়ন কি করব, যে এই এখন উন্নয়ন করার পরে যে কোনো সংখ্যা যোগ করতে পারতেছি, তখন তখন প্রোগ্রামটাকে আমি যে কোনো সংখ্যা দিয়ে দিয়ে দেখবো, যোগ করলে আসলে উত্তর আসে কিনা। 10+10 দিব, তারপরে 20+20 দিব, তারপর 15+15 দিব, তারপর 15+18 দিব, দিয়ে যোগ করে দেবো যে আসলে আমার পাস প্রোগ্রামটা বাস্তবায়ন হচ্ছে কিনা, মানে আমি যেটা সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হলো কিনা। তারপরে সমাধান হয়ে গেলে এটাকে এখন ডকুমেন্টেশন মানে লিখিত আকারে রাখবো, মানে কম্পিউটারে রাখবো, লিখিত আকারে রাখবো। তারপরে এটাকে মেমোরিতে সংরক্ষণ করবো, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। সংরক্ষণ করলাম, সংরক্ষণ করে ডকুমেন্টেশন। রক্ষণাবেক্ষণটা কি, যদি কোনো সমস্যা হয় বা কোনো মানে আমি যেটুকু চাচ্ছিলাম সেটা পাচ্ছি না, মানে বাগ পাওয়া গেছে, ভুল খুঁজে পাওয়া গেছে, তখন প্রোগ্রামটাকে রক্ষণাবেক্ষণ মানে মানে ভুল খুঁজে বের করে সেই প্রোগ্রামটাকে সমাধান করা। ভালো জিনিস, গ নাম্বার প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট। এর ধাপ সময় দেখো একটা একটা করে বলছে, তুমি পড়লেই পাবা কোন ধাপে কি করণীয়, কি কি আছে সেটা। তুমি স্ক্রিনশট তুলতে থাকো। এর 1 নাম্বার ধাপ, 2 সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনের মধ্যে কিন্তু অ্যালগোরিদম, ফ্লো চার্ট এটা আসবে। প্রোগ্রাম ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে আমার কি আসে, কোডিং লেখা আছে। প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে কোডিং করো। প্রোগ্রাম বাস্তবায়ন মানে হচ্ছে এই যে প্রোগ্রামের মধ্যে কোনো ভুল টুল আছে কিনা সেগুলো দেখা। স্ক্রিনশট তুলতে থাকো। প্রোগ্রাম বাস্তবায়ন গেল, তারপর প্রোগ্রাম ডকুমেন্টেশন মানে রান প্রোগ্রাম, প্রোগ্রামটাকে চালু করবো। তারপরে রক্ষণাবেক্ষণ, যদি কোনো প্রোগ্রামে পরিবর্তন পরিবর্তন দরকার পড়ে, তাইলে এইখানে এখন দেখো, মানে প্রোগ্রাম ডিজাইন কিন্তু অ্যালগোরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রাম ডেভেলপমেন্ট হচ্ছে কোডিং,
প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে প্রোগ্রাম রান করা। এখন তিন ধরনের ইরর হতে পারে, ইরর নিয়ে এমসিকিউ আসে, এই জন্য আমি তোমাকে দেখাই দিলাম। ইরর মানে মানে ভুল, এই ভুলগুলোকে খুঁজে ইরর, ইরর মানে হচ্ছে বাগ। ইরর মানে হচ্ছে বাগ। এই বাগ বা ইরর খোঁজাকে বলে হচ্ছে ডিবাগ। আচ্ছা, ইরর কয় ধরনের হতে পারে? তিন ধরনের: সিনট্যাক্স, লজিক্যাল, রান টাইম ইরর। সিনট্যাক্স মানে কি? লেখালেখিতে ভুল, বানান ভুল। সরাসরি কথা যদি বলি, বানান ভুল। লজিক্যাল ইরর মানে কি? ম্যাথ ভুল, ম্যাথের যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু হতে পারে। রান টাইম ইরর, ইরর মানে কি? এক্সিকিউশন ইরর, মানে আমার রান করার পরে, মানে চালু করার পরে সময় কতক্ষণ লাগছে, মানে বা ইরর দেখাচ্ছে কিনা সেইটা, মেমোরি বেশি খরচ করে ফেলতেছে কিনা সেইটা। স্ক্রিনশট না একটা, যে একটা বানান ভুল। ধরো একটা, ধরো এই ইরর বানানটাই ধরো ই আর আর ও আর, তাই না? এখন ধরো তুমি লিখছো যে ই একটা আর, তারপর ও ডাবল আর লিখছো, তাহলে এইটা আর এইটার মধ্যে কি পার্থক্য? যে দুইটার মধ্যে বানান ভুল আছে, তাহলে এটা আমার কোন ইরর? এটা হচ্ছে আমার সিনট্যাক্স ইরর। যদি থাকে যে যোগের জায়গায় গুণ চিহ্ন দিছো বা বিয়োগ দিছো, সেটা হচ্ছে আমার লজিক্যাল ইরর। স্ক্রিনশট তুলে নিও কিন্তু। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ আছে, দেখে ফেলি। প্রোগ্রাম রচনার জন্য কি প্রয়োজন? শনাক্তকরণ করতে 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 হবে সমস্যা, প্রোগ্রাম ডিবাগিং করতে হবে। প্রোগ্রাম বাগ করা জানে তো? বাগ করা মানে ইরর করা। প্রোগ্রামে কি তুমি নিজ থেকে ইরর করবা? ইরর করবা না, প্রোগ্রামে তো ইরর থাকবে। তাহলে বাগ করা হবে না, ডিবাগিং করা মানে ভুল আছে সেটাকে খুঁজে বের করা। তাহলে উত্তর হবে কত? 1 আর 3, এই যে 1 আর 3 দেখানো আছে। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি? ডিজাইন করা হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? কোডিং করতে হবে, মানে যেটাকে বলতেছি আমরা ডেভেলপমেন্ট। এই দেখো, যে সমস্যার বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন মানে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট হয়ে গেল, তারপরে কি করবো? ডেভেলপমেন্ট বা কোডিং। তাহলে গেল এটা। তাহলে প্রোগ্রাম সংগঠন। আচ্ছা, এটা হচ্ছে পরের ক্লাসে দেখবো।